আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল এ চট্টগ্রাম রয়্যালস দলের কি হবে এটা নিয়ে কিন্তু অনেকেই জানতে চান যে চট্টগ্রাম রয়্যালস দল কি বিপিএল এ থাকবে কিনা। বিষয়টা হচ্ছে চট্টগ্রাম রয়্যালসের মালিকানায় থাকা যে প্রতিষ্ঠানটি ট্রায়াঙ্গল সার্ভিস লিমিটেড, তাদেরকে বিপিএল এ রাখা নিয়ে কিন্তু এখন শঙ্কা তৈরি হয়েছে। গতকাল থেকে কিন্তু বেশ কয়েকবার বাংলাদেশের দৈনিক পত্রিকা সমকাল কয়েকটা রিপোর্ট করেছে। তাদের রিপোর্ট অনুযায়ী আসন্ন বিপিএল এ থাকার জন্য তাদের যেই এবিলিটি, সেই এবিলিটিটি তাদের নেই। তারা প্রথমত ফ্রাঞ্চাইজি ফি হিসেবে যে 2 কোটি টাকা দিয়েছে সেটা উঠাতেও কিন্তু বিসিবির অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। পরবর্তীতে ব্যাংক জামানত বাবদ যে 10 কোটি টাকা দেওয়ার কথা ছিল তারা সেটা দিতে ব্যর্থ হয়েছে, যদিও বাকি দলগুলো ব্যাংক জামানত ওইভাবে দেয়নি, কেউ চেক দিয়েছে, কেউ নগদ অর্থ দিয়েছে। কিন্তু এখানে চট্টগ্রাম রয়্যালসের মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রায়াঙ্গল সার্ভিসেস তারা যে ব্যাংক চেক দিয়েছিল সেটাও বিসিবি খোঁজ নিয়ে জেনেছে যে সেই ব্যাংকের চেকে, অর্থাৎ ওই ব্যাংকের অ্যাকাউন্টই কোনো টাকা নেই। সেক্ষেত্রে যদি চেকটা ব্যাংকে জমা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু বাউন্স করার সম্ভাবনা রয়েছে এবং বাউন্স করবেই। সে কারণে কিন্তু গতকাল থেকে একটা আলোচনা চলছিল, জোরালো আলোচনা, যে বিপিএল এ কি চট্টগ্রাম রয়্যালস দল কি থাকবে না, তাদেরকে কি বিসিবি বাদ দিয়ে দিবে, সেক্ষেত্রে চট্টগ্রামের ভবিষ্যৎ কি হবে। এখন আজকে যে সকল গুঞ্জন সামনে আসছে সেই গুঞ্জন অনুযায়ী চট্টগ্রাম রয়্যালসের মালিকানাটা বিসিবি খুব শীঘ্রই হাতে নিতে যাচ্ছে। বিসিবি ওই ধরনের প্ল্যানিং করছে, হয়তো বা এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো ঘোষণা আসেনি। কিছুটা সময় বিসিবি দিবে তাদেরকে আহ, এখান থেকে কিক আউট করতে। এখন কথা হচ্ছে, চট্টগ্রাম রয়্যালস দলটা যদি বিসিবি নেয় সেক্ষেত্রে চট্টগ্রাম রয়্যালস দলটা কিভাবে পরিচালিত হবে, কারণ এমনিতে কিন্তু চট্টগ্রাম রয়্যালসের মধ্যে বিদেশি ক্রিকেটার, যে একমাত্র বিদেশি ক্রিকেটার আবরার আহমেদের খেলার কথা রয়েছে, সেটা নিয়ে কিছুটা শঙ্কা ছিল যে পাকিস্তান শ্রীলঙ্কা মধ্যকার সিরিজের কারণে বিপিএল এর প্রথম থেকে সে থাকবে কিনা। যদি শোনা যাচ্ছে যে বিপিএল এ সে শুরু থেকে অংশগ্রহণ করবে। অন্যদিকে যেই দুই নিলাম থেকে নেওয়া যে দুই বিদেশি, অ্যাঞ্জেলো পেরেরা এবং নিশন ডিকলার মধ্যে অ্যাঞ্জেলো পেরেরা কিন্তু ইনজুরির কারণে বা অন্য অনাকাঙ্ক্ষিত কারণে তাকে বিপিএল এর যে চুক্তি সেটা বাতিল করা হয়েছে। নিশন ডিকলার রয়েছে, অর্থাৎ যদি আবরার আহমেদ বিপিএল আসে, আবরার আহমেদ এবং নিশন ডিকলার সহ এই দুইজন ক্রিকেটার দিয়ে কি আসন্ন বিপিএল এ চট্টগ্রাম রয়্যালস দল সার্ভাইভ করতে পারবে কিনা। কারণ বিপিএল এর নিয়ম অনুযায়ী কমপক্ষে দুইজন বিদেশি ক্রিকেটার একাদশে খেলাতে হবে, সর্বোচ্চ 4 জন। সেক্ষেত্রে বিপিএল এর মান ধরে রাখতে হলে তো 4টা করে বিদেশি খেলানো লাগবে। সেক্ষেত্রে তাদের দলে কমপক্ষে 5 থেকে 6 জন বিদেশি ক্রিকেটার লাগবে, আনা লাগবে। কিন্তু চট্টগ্রাম রয়্যালস দল কিন্তু এই যে বাতাসে যে গুঞ্জন চলছিল যে চট্টগ্রাম রয়্যালসের মালিকানাধীন দলটি হয়তো বা থাকবে না, সেটার প্রমাণ কিন্তু আরো ভাবে আমরা ভালোভাবে পাই যে তারা প্রত্যেকটি দল, যেখানে প্রতি 5টি দলই কিন্তু প্রতিদিনই প্রায় একটার একটা বিদেশি ক্রিকেটারের দলে ভেড়ানোর খবর দিচ্ছে, সেই জায়গাতে চট্টগ্রাম রয়্যালস নিলামের আগে যে আবরার আহমেদের নাম ঘোষণা করেছিল এবং নিলাম থেকে 2টা ক্রিকেটারকে নিয়েছিল, তারপর একটা বিদেশি ক্রিকেটারের সাথেও তারা চুক্তি করেনি। এমনকি নাইম শেখকে 1,10,00,000 টাকা দিয়ে নেওয়া আলোড়ন সৃষ্টি করায় চট্টগ্রাম রয়্যালস পরবর্তীতে কিন্তু নিলাম থেকে জিয়াউর রহমান, শোভাগত হোম, আরাফাত সানির মতো ক্রিকেটারদেরকে নিয়েছিল। এমনকি নাইম শেখের যেই তাকে দলে নেওয়া এবং শরীফুল ইসলামকে দলে নেওয়া ছাড়া কিন্তু ওই দলের মধ্যে কোনো বড় ক্রিকেটারও নেই। গত পরশুদিন ডেইলি ক্রিকেটকে দেওয়া সাক্ষাৎকারে চট্টগ্রাম রয়্যালসের মালিকের কিছু ভাষ্য মতে, ওনারা যদি বিপিএল এ অংশগ্রহণ করতে ওনাদের ব্যবসায়িক ক্ষয়ক্ষতি হয় সেক্ষেত্রে তারা যে কোনো সময় বিপিএল ছেড়ে চলে যেতে রাজি। সেক্ষেত্রে তারা এবারের বিপিএল এ অংশগ্রহণ করতে যেসব কর্মকর্তাকে তারা নিয়োগ দিয়েছিল সেই সব কর্মকর্তা কিন্তু বিসিবির দুর্নীতি দমন কমিশনের রেড ফ্ল্যাগের মধ্যে আছে এবং রেড ফ্ল্যাগ অনুযায়ী ওইসব ব্যক্তি থাকতে পারবে না বিসিবি বিপিএল এর কোনো দলের হয়ে। সেক্ষেত্রে তাদেরকে কিন্তু বিসিবি নির্দেশে তারা বাতিল করেছিল। আমিন খান নামে একজন ব্যক্তি রয়েছে যে গত বিপিএল দুর্বারাচ্ছের হয়ে কাজ করেছিল, এর আগের বিপিএল এ ঢাকা ডমিনেটর্স হয়ে কাজ করেছিল। ওই বিতর্কিত ব্যক্তিকে তারা বাতিল করার পর তারা কিন্তু স্পন্সরহীনতায় ভুগছিল। অর্থাৎ চট্টগ্রাম রয়্যালস ওই আমিন খানের মাধ্যমে যেসব স্পন্সর পেত, এখন ওই বিতর্কিত লোককে বাতিল করার কারণে ওই স্পন্সরগুলো আসছে না। এবং স্পন্সর না আসা নিয়ে কিন্তু ডেলি ক্রিকেটকে উনি চট্টগ্রামের মালিক বলেছিল যে ওনারা স্পন্সর পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছে। এতে করে পরবর্তীতে কিন্তু শোনা গিয়েছিল যে চট্টগ্রাম রয়্যালস ওই আমিন খানের মাধ্যমে আসা স্পন্সরদের নিয়ে যে টিম কম্বিনেশন সাজানোর পরিকল্পনা করেছিল, সেটা ফিক্সিং ইস্যু হোক বা সেটা যে যে যাই বলুন না কেন, সেটা থেকে তারা সরে এসেছে এবং তাদের টিম বাজেট অর্ধেকে নেমে এসেছে, যার কারণে কিন্তু তারা বড় ক্রিকেটারদের বা বিদেশি কোনো ক্রিকেটারদেরকে দলে ভেড়াচ্ছিল না। এমন তো অবস্থায় আসলে এই দলটা আসলে বিপিএল যে বিতর্ক সৃষ্টি করবে না এবং দুর্বারাচ্ছির মতো নতুন আরেকটি দুর্বারাচ্ছি হয়ে উঠবে না, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না এবং এমনটা হওয়ার কিন্তু সম্ভাবনাই বেশি। এই কারণেই বিসিবি এই চট্টগ্রাম রয়্যালসের মালিকানাটা বা চট্টগ্রাম রয়্যালসের দায়িত্বটা নিজেদের কাছে নিয়ে নিতে যাচ্ছে। এমনকি আমরা খুব শীঘ্র শুনতে পারবো যে চট্টগ্রাম রয়্যালসের মালিক এখন থেকে বিসিবি। এখন আশা করব যে চট্টগ্রাম রয়্যালসের মালিকানাটা বিসিবি নিয়ে নিক, কারণ এই ধরনের বিতর্কিত লোকজনকে বিপিএল এ রাখা কিন্তু অনেক প্রশ্নবিদ্ধ হবে। আমরা আরো একটি দুর্বার চাই না বিপিএল এ। আমরা
ছোট দল চাই, হয়তো বা আমরা রংপুর রাইডার্সের মতো বা রাজশাহী ওয়ারিয়র্স অফ দ্য সিলেট টাইটান্সের মতো দল চট্টগ্রাম রয়্যালস হবে না, কিন্তু অ্যাটলিস্ট তাদের প্রতি সন্দেহের নজর চোখ যাতে আমাদের না যায়, সেক্ষেত্রে তারা যাতে একটা মিডিয়াম একটা দল গঠন করতে পারে, যেটা এই ট্রাইঙ্গল সার্ভিসেস লিমিটেড দ্বারা সম্ভব না, আগের মালিক দ্বারা সম্ভব না। বিসিবি যদি দলটা নেয় সেক্ষেত্রে তারাও কিন্তু মোটামুটি ভালোভাবে চালাতে পারবে, যেমনটা 2022 বিপিএল এ যখন ঢাকার মালিকানা পাওয়া যাচ্ছিল না এবং যাদের মালিকানা দেওয়া হচ্ছিল তাদেরকে বাতিল করা হয়েছিল, তারপর কিন্তু ওই বিসিবি নিজেরা ঢাকার মালিকানা নিয়ে নেয়। পরবর্তীতে তারা কিন্তু বেশ কিছু ভালো ক্রিকেটারকে দলে বেড়ায়। পরবর্তীতে যখন ওই স্পন্সর প্রতিষ্ঠান উইনস্টার গ্রুপ আসে, তখন তাদেরকে দায়িত্বটা বিসিবি দিয়ে দেয়। সেই হিসাব করলে বিসিবি চাইলে কিন্তু পারে, যেখানে 12, 13, 1400 কোটি টাকার বিসিবি একটা দল পরিচালনা করার কিন্তু সক্ষমতা রাখে। একটা দল পরিচালনা করতে ম্যাক্সিমাম 10 কোটি টাকা লাগবে যদি এভারেজ ভাবে দলটা তারা পরিচালনা করতে চায়। এমনকি নিলাম থেকেও তারা খুব বেশি টাকা খরচ করেনি, বিদেশি ক্রিকেটারও কিন্তু তারা দলে ভেড়ায়নি। সেই হিসাবে এখন চট্টগ্রাম রয়্যালসের লোকাল যেসব ক্রিকেটারকে নিলাম থেকে নেওয়া হয়েছে এবং বিদেশি ক্রিকেটার সহ যাদেরকে নেওয়া হয়েছে, সম্পূর্ণ দায়িত্ব এখন চট্টগ্রাম যে মালিকানাধীন দল প্রতিষ্ঠানটির সম্পূর্ণ দায়িত্ব এখন বিসিবির কাছে চলে আসবে। এখন বিসিবি সিদ্ধান্ত নিবে যে তাদেরকে কিভাবে পেমেন্ট করবে। পাশাপাশি এখন বিসিবি যেহেতু এত বছর যাবত বিপিএল গভর্নিং কাউন্সিল বিপিএল আয়োজন করছে, তাদের তো অনেক নোন স্পন্সররা রয়েছে, তারা চাইলে কিন্তু ভালো স্পন্সর এনে এই দলটা ইজিলি বিপিএল গভর্নিং কাউন্সিল বিসিবির কিছু পরিচালক বা সাবেক ক্রিকেটার বা সংগঠকদের দিয়ে কিন্তু ইজিলি তারা পরিচালনা করতে পারবে। যেরকম 2022 বিপিএল মিনিস্টার ঢাকার যখন দল পাওয়া যাচ্ছিল না, মালিক পাওয়া যাচ্ছিল না, তখন কিন্তু বিপিএল নিলামে ড্রাফটে যখন বসেছিল শাহরিয়ার নাফি, সামিউল বাশার, সুমন সহ সাবেক আরো 1-2 জন ক্রিকেটার, তামিম ইকবাল, মাহমুদুল রিয়াদ এসে নিলামে বসেছিল। সেই হিসাবে আমি মনে করি চট্টগ্রামের দলের মালিকানাটা বিসিবি নিলে এবং বিসিবি যদি ম্যাক্সিমাম 10 কোটি টাকা খরচ করে, তাহলে মোটামুটি ভালো দলই তারা গঠন করতে পারবে। যেহেতু চট্টগ্রাম রয়্যালস একদম শেষ মুহূর্তে এসে, বিপিএল এর 17 দিন বাকি, এই মুহূর্তে এসে তারা দল সাজাতে পারছে না বা গুছাতে পারছে না বা দল চালাতে তারা যোগ্য না, সেই হিসেবে বিসিবি দায়িত্ব নিয়ে তাদের থেকে তো বেটার কিছু করবে বলেই মনে হচ্ছে। আপনার মতামত কি? চট্টগ্রাম রয়্যালসের মালিকানাটা যেটা ট্রাইঙ্গল সার্ভিসেস লিমিটেড থেকে সরে বিসিবি নিয়ে নিচ্ছে, এতে আপনার মতামত কি? এটা কি ভালো হয়েছে নাকি আগেই ভালো ছিল? সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মতামত অনুযায়ী খুবই ভালো হতে যাচ্ছে বিসিবি এই দলের মালিকানা নেওয়াতে। যদি বিসিবির মালিকানা নেওয়ার পর যদি ভালো কোনো প্রতিষ্ঠানকে পেয়ে তারা দলটা দিয়ে দিতে পারে, সেক্ষেত্রে তো ভালোই। আর যদি অল্প সময় ভালো প্রতিষ্ঠান না পায়, সেক্ষেত্রে একটা আসর বিসিবি নিজেরাই কিন্তু আয়োজন করতে পারে। আল্লাহ হাফেজ।